সালাম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো। লেকচার শিটটা দেখতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। লেকচার শিটটা দেখতে পাচ্ছেন কিনা? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে। জি স্যার, দেখা যাচ্ছে। আমরা তিনটা বিষয় আলোচনা করব: উইকনেস অফ কম্পারেটিভ ল, ডিফারেন্স বিটুইন কম্পারেটিভ ল এন্ড পাবলিক ইন্টারন্যাশনাল ল, ডিফারেন্স বিটুইন কম্পারেটিভ ল এন্ড প্রাইভেট ইন্টারন্যাশনাল ল। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে কম্পারেটিভ লর নেচার এন্ড ডেফিনিশন। আজকে আমরা দেখব উইকনেস, যে কম্পারেটিভ লয়ের দুর্বলতা কোথায়। Weakness of comparative law. Number one, a difficult process due to lack of experts. আমরা গত ক্লাসে যে পড়লাম যে কম্পারেটিভ ল বলতে কি বোঝায়, একাধিক রাষ্ট্রের যে লিগ্যাল সিস্টেম আছে, লিগ্যাল সিস্টেম কম্পেয়ার করার যে প্রসেস, সেই প্রসেসটাকে বলা হয় কম্পারেটিভ ল। এখন ভিন্ন ভিন্ন যে লিগ্যাল সিস্টেম আছে, লিগ্যাল সিস্টেম কম্পেয়ার করার এই প্রসেস সংক্রান্ত বিষয়ে যে লিগ্যাল সিস্টেম যে কম্পেয়ার করবে, প্রত্যেকটা লিগ্যাল সিস্টেমের উপরে এক্সপার্ট না থাকার কারণে কম্পারেটিভ ল এর প্রসেসটা বাধাগ্রস্ত হয়। The malady from which the method of comparison suffers most is the lack of workable process. A difficulty which despairs the attempt of many comparative lawyers in initial stage. আমরা দেখি যে বিভিন্ন লিগ্যাল সিস্টেমের উপরে কম্পারেটিভ লয়ে বিভিন্ন লিগ্যাল সিস্টেমের এক্সপার্ট থাকে। লিগ্যাল সিস্টেমের উপরে যে একটা সুনির্দিষ্ট লিগ্যাল সিস্টেমের উপরে তার জ্ঞান থাকে, বিশেষ জ্ঞান থাকে। কিন্তু ভিন্ন ভিন্ন লিগ্যাল সিস্টেমের উপরে এক্সপার্টনেস থাকাটা কিন্তু খুবই, একাধিক লিগ্যাল সিস্টেমের উপরে অথবা দুই বা ততোধিক লিগ্যাল সিস্টেমের উপরে বিশেষ জ্ঞান থাকাটা খুবই কঠিন। সেই কারণে কম্পারেটিভ ল যে মূল উদ্দেশ্য সেটা কিন্তু বাধাগ্রস্ত হয়। Comparative law involves the comparison of different legal systems. As such, the venture of examination the contents of two or more countries is a technique and art and a process which requires a high degree of efficiency of the person who undertakes this work. The comparative scholar, like other artists, is supposed to work with the tools of domestic and foreign materials and shape something very concrete. Number two, non-availability of materials. যে একাধিক লিগ্যাল সিস্টেমের উপরে যে কম্পেয়ার করার ক্ষেত্রে যে ম্যাটেরিয়ালস প্রয়োজন, যথেষ্ট পরিমাণে ম্যাটেরিয়ালস নাই।
স্টাডি ম্যাটেরিয়ালস প্রয়োজন ভিন্ন ভিন্ন লিগ্যাল সিস্টেমের উপরে কম্পেয়ার করার ক্ষেত্রে যে ম্যাটেরিয়ালস প্রয়োজন সেই ম্যাটেরিয়ালস গুলো যথেষ্ট নয়। One of the most serious obstacle in the field of comparative study is the non-availability of suitable books, law reports, and other materials, both of domestic as well as foreign laws. The result is that comparative work is not taken up seriously, rather the difficulty often acts as a deterrent to comparative study. The structure of comparative law stands on the matters of law and legal institutions of the countries to be compared with. It is therefore essential for a comparative scholar to have the information and knowledge of the source from where he can prove of law rules such in detail. It may not be difficult from him to obtain the rules of his domestic laws, but the collection of foreign makes in authoritative form in his own country may be a problem for him. একজন ব্যক্তি যিনি কম্পারেটিভ ল নিয়ে স্টাডি করবেন, ভিন্ন ভিন্ন লিগ্যাল সিস্টেম নিয়ে স্টাডি করবেন, তার রাষ্ট্রের যে ম্যাটেরিয়ালস গুলো আছে তিনি অ্যাভেলেবেল পাবেন। কিন্তু অন্য রাষ্ট্রের যে ম্যাটেরিয়ালস গুলো আছে সেই ম্যাটেরিয়ালস গুলো অনলাইন ভিত্তিক অ্যাভেলেবেল নাও হতে পারে। সেক্ষেত্রে অন্যের রাষ্ট্রের যথেষ্ট পরিমাণে ম্যাটেরিয়ালস না থাকার কারণে, অন্যের রাষ্ট্রের লিগ্যাল সিস্টেম সম্পর্কে যথেষ্ট পরিমাণে ম্যাটেরিয়ালস না থাকার কারণে একজন ব্যক্তি দুই বা ততোধিক রাষ্ট্রের লিগ্যাল সিস্টেমের উপরে কম্পেয়ার করার যে বিষয় সে বিষয়ে তিনি বাধাগ্রস্ত হবেন। নাম্বার 3, ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টি। কম্পেয়ার করার ক্ষেত্রে দেখা যাবে যে ভিন্ন ভিন্ন লিগ্যাল সিস্টেম যে রাষ্ট্রগুলোতে অ্যাপ্লিকেবল, ভিন্ন ভিন্ন রাষ্ট্রে ভিন্ন ভিন্ন ভাষা প্রযোজ্য, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ওই রাষ্ট্রের ভাষার যে ম্যাটেরিয়ালস গুলো আছে সেই ম্যাটেরিয়াল গুলো ট্রান্সলেটেড হয় না। যেমন আপনারা যদি দেখেন চীনে যে লিগ্যাল সিস্টেম প্রযোজ্য, চীনের যে ল আছে সেগুলো কিন্তু ইংলিশে পাওয়া খুবই দুষ্কর, ইংরেজিতে পাওয়া যায় না বললেই চলে। জার্মানের যে লিগ্যাল সিস্টেম আছে সেটাও মোটামুটি ইংরেজিতে পাওয়া যায় না, টার্কিশ লিগ্যাল সিস্টেমের বিষয়গুলো ইংরেজিতে মোটামুটি পাওয়া যায় না। এই যে ভাষাগত যে ভিন্নতা আছে, ভাষাগত ভিন্নতার কারণে একজন ব্যক্তির সকল ভাষার উপরে দক্ষতা না থাকার কারণে ভিন্ন ভিন্ন লিগ্যাল সিস্টেমের উপরে কম্পেয়ার করার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। Another hurdle which makes comparative study difficult process is the problem of language in which the material of comparison are found. Each country has a national language of its own, both in speech as well as in writing. Besides, there may be a number of regional languages in every country. প্রত্যেক রাষ্ট্রের আলাদা আলাদা ভাষা তো আছেই, সাথে সাথে দেখা যায় এমনও হয় যে বিভিন্ন রাষ্ট্রের একাধিক রাজ্য রয়েছে, রাজ্যসমূহের ভাষাও ভিন্ন, সেগুলো বোঝাও দুর্বোধ্য। যেমন ইন্ডিয়াতে 29টা অঙ্গরাজ্য রয়েছে, প্রত্যেকটি রাষ্ট্রের ভাষা কিন্তু ভিন্ন। এই ভাষাগত ভিন্নতার কারণে লিগ্যাল সিস্টেমের উপর যে কম্পারিজন করার বিষয়টা সেটাও দুর্বোধ্য হয়ে যায়। নাম্বার 4, differences in words and actions of law. একটি রাষ্ট্রে একটি শব্দ, আইনের যে শব্দ যে অর্থে ব্যবহৃত হয়েছে, অন্য রাষ্ট্রে সেই শব্দটা ভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে। অথবা একটি রাষ্ট্রে একটি আইন যেভাবে কার্যকর হচ্ছে অন্য রাষ্ট্রে ভিন্নভাবে হতে পারে, অর্থের ভিন্নতা অথবা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে ভিন্নতা রয়েছে সেটার ক্ষেত্রেও কম্পেয়ার করার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। Another serious problem in the process of comparison is the difference between the published words of law and the law in action. প্রত্যেকটা রাষ্ট্রের যে লেজিসলেশন আছে তাদের লেজিসলেশনে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেই শব্দটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে সেটা দেখার বিষয়। আমাদের রাষ্ট্রে একটি লিগ্যাল সিস্টেমে একটি অর্থে ব্যবহৃত হচ্ছে, অন্য লিগ্যাল সিস্টেমে সেই শব্দটা সেই অর্থে ব্যবহৃত নাও হতে পারে। এই যে অর্থের যে ভিন্নতা রয়েছে
এই ভিন্নতার কারণেও কম্পেয়ার করার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। নাম্বার 5, নো স্ট্যান্ডার্ডস টেকনিক অফ কম্পারিজন। এই যে কম্পেয়ার করা হবে, বিভিন্ন লিগ্যাল সিস্টেমের বিষয়গুলো কম্পেয়ার করা হবে, কম্পেয়ার করার ক্ষেত্রে এই যে কম্পারেটিভের মূল উদ্দেশ্যই হচ্ছে যে বিভিন্ন লিগ্যাল সিস্টেম কম্পেয়ার করে প্রত্যেকটা লিগ্যাল সিস্টেমের ভালো দিক এবং খারাপ দিক খুঁজে বের করা, এবং আমাদের রাষ্ট্রে কোনো লেকেন্সি থাকলে সেটা ডেভেলপ করা অথবা ফিল আপ করার চেষ্টা করা। এই কম্পেয়ার করার ক্ষেত্রে কোনো মাপকাঠি না থাকার কারণে, সুনির্দিষ্ট কোনো মাপকাঠি নাই, কোনো স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডে কম্পেয়ার করতে হবে এরকম কোনো আন্তর্জাতিক মানের কোনো স্ট্যান্ডার্ড নাই, কোনো মাপকাঠি নাই। না থাকার কারণে যে কম্পেয়ারটা কিসের বেসিসে করা হবে, যে সুনির্দিষ্ট টেকনিক, এই টেকনিক ফলো করে করতে হবে এরকম সুনির্দিষ্ট কোনো টেকনিক নাই, এবং কোনো মাপকাঠি না থাকার কারণে কম্পেয়ার করার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়। The most ostensible weakness of comparative law is that it does not provide any standard technique in its process. The scope of comparative law is too wide, and that it covers several aspects, methodology and problems. When two or more comparative scholars are required to compare the same legal systems, the technique and approach are different. If they are to solve a particular domestic problem with the help of foreign law, the conclusion drawn by them may vary seriously from each other. যেহেতু সুনির্দিষ্ট কোনো স্ট্যান্ডার্ড অথবা টেকনিক নেই, না থাকার কারণে একাধিক ব্যক্তি যদি কম্পেয়ার করে, ভিন্ন ভিন্ন লিগ্যাল সিস্টেমের উপরে একাধিক ব্যক্তি যদি কম্পেয়ার করে, এই ভিন্ন ভিন্ন ব্যক্তির কম্পারিজন ভিন্ন রকম হবে, যেহেতু কোনো সুনির্দিষ্ট কোনো মাপকাঠির নেই। যে কম্পেয়ার করার ক্ষেত্রে যে টেকনিকগুলো ফলো করতে হয় তার সুনির্দিষ্ট কোনো মাপকাঠি নেই, সেই কারণে ভিন্ন ভিন্ন ব্যক্তি কম্পেয়ার করলে কম্পারিজনটা ভিন্ন ভিন্ন হবে, একটা সিমিলার অথবা ইউনিফর্ম কম্পারিজন বের হয়ে আসবে না, যেহেতু একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড নাই। নাম্বার 6, মিসলিডিং রেজাল্টস। এই যে আমরা নাম্বার 5-এ আমরা দেখলাম যে সুনির্দিষ্ট কোনো স্ট্যান্ডার্ড মাপকাঠি না থাকার কারণে একাধিক ব্যক্তির কম্পারিজন একাধিক হবে, ভিন্ন ভিন্ন হবে। এটার কারণে যে মিসলিডিং রেজাল্ট আসবে, এখন সাধারণ ব্যক্তি, একজন লেম্যান যখন ওই স্টাডিটা পড়বে, ওই কম্পারিজনটা পড়বে, তিনি কিন্তু মিসগাইডেড হবেন। যে একাধিক ব্যক্তির কম্পারিজন এক এক ব্যক্তির কম্পারিজন এক এক রকম। Comparative law has another vice that it gives misleading results because of varied social, economic, political, and legal conditions in the countries under study. The comparative lawyer cannot always look into the internal situation of foreign country. এটা আরেকটা হতে পারে, যখন কোন একজন স্কলার অন্য রাষ্ট্রের লিগ্যাল সিস্টেমের সাথে তার নিজের লিগ্যাল সিস্টেমের কম্পেয়ার করবে, কম্পেয়ার করার ক্ষেত্রে ওই রাষ্ট্রের ইকোনমিক, পলিটিক্যাল এবং লিগ্যাল যে কন্ডিশন আছে, সোশ্যাল যে কন্ডিশন আছে, সেই বিষয়ের আভ্যন্তরীণ সেটার আভ্যন্তরীণ বিষয়ে তিনি নাও জানতে পারেন। আভ্যন্তরীণ বিষয়ে ইন্টারনাল সিচুয়েশন না জানার কারণে তার ব্যাখ্যাটা অথবা ভিন্ন রকম আসবে, মিসলিডিং রেজাল্ট আসবে। যে কম্পেয়ার করার ক্ষেত্রে আমাদের রাষ্ট্রে কেমন আছে, অন্য রাষ্ট্রে কেমন আছে, অন্য রাষ্ট্রের বিষয়টা ব্যাখ্যা করার ক্ষেত্রে ওই রাষ্ট্রের কনটেক্সট না জানার কারণে ভুল রেজাল্ট আসবে। এই মোটামুটি 6টি হচ্ছে কম্পারেটিভ ল এর দুর্বলতা বা উইকনেস। তারপর আমরা দেখি ডিফারেন্স বিটুইন কম্পারেটিভ ল এন্ড পাবলিক ইন্টারন্যাশনাল ল। আচ্ছা, আপনারা যেহেতু ইন্টারন্যাশনাল ল পড়ে এসেছেন, আপনাদের কাছে জানতে চাইবে ইন্টারন্যাশনাল ল বলতে কি বোঝায়। ইমরান, শুনতে পাচ্ছেন? ইমরান কি শুনতে পাচ্ছেন? স্যার আপনি বলুন যে ইন্টারন্যাশনাল ল বলতে কি বুঝেন? What do you mean by public international law? জি স্যার। Public international law.
আচ্ছা, পাবলিক ইন্টারন্যাশনাল ল বলতে স্যার, পাবলিক ম্যাটারগুলো, ইন্টারন্যাশনাল পাবলিক ম্যাটারগুলো হচ্ছে যে লতে আলোচনা করা হয় সেটাই হচ্ছে স্যার পাবলিক ইন্টারন্যাশনাল ল। পাবলিক ম্যাটার কোনগুলো? আচ্ছা, পাবলিক ম্যাটার বলতে হচ্ছে স্টেট ভার্সেস স্টেট অথবা কোনো অর্গানাইজেশন ভার্সেস স্টেট, এগুলো। তার মানে হচ্ছে রাষ্ট্রসমূহের মধ্যে সম্পর্কের যে মাপকাঠি, রাষ্ট্রসমূহের সম্পর্ক করার ক্ষেত্রে যে বিধিবিধান রয়েছে, এই বিধিবিধানগুলোই হচ্ছে পাবলিক ইন্টারন্যাশনাল ল। যে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে কিভাবে সম্পর্ক তৈরি করবে, তাদের সম্পর্কের ভিত্তি কি হবে, কি রুলস রেগুলেশন তারা মেনে চলবে, তাদের মধ্যে কোনো চুক্তি আছে কিনা, সেই বিষয়গুলো হচ্ছে পাবলিক ইন্টারন্যাশনাল। আর আমরা গত ক্লাসে যেহেতু বলেছি কম্পারেটিভ ল আদতে কোনো ল নয়, এটা একটা মেকানিজম অথবা স্টাডি। দুই বা ততোধিক রাষ্ট্রের লিগ্যাল সিস্টেম কম্পেয়ার করার একটা মেকানিজম হচ্ছে কম্পারেটিভ ল। এটা একটা কনভেনিয়েন্ট, যদিও বলা হয়েছে কম্পারেটিভ ল, এটা একটা কনভেনিয়েন্ট টার্ম, একটা মিসনোমার, মিসলিডিং টার্ম। কম্পারেটিভ ল আদতে কোনো ল না, এটা একটা মেকানিজমের নাম। কিন্তু পাবলিক ইন্টারন্যাশনাল ল হচ্ছে আসলে একটা ল। তবে পাবলিক ইন্টারন্যাশনাল লকেও কোন কোন আইনবিদ ল বলতে, মানে লয়ের যে ডেফিনেশন আছে, আমরা জুরিসপ্রুডেন্সে লয়ের ডেফিনেশন পড়েছি, অস্টিন, হার্ট, কেলসেন, তাদের ডেফিনেশন অনুযায়ী পাবলিক ইন্টারন্যাশনাল লকে ল বলা যায় না। পাবলিক ইন্টারন্যাশনাল ল কি ল না, এটা নিয়ে হচ্ছে মতভেদ আছে। অস্টিন, হার্ট, কেলসেন তারা বলছে পাবলিক ইন্টারন্যাশনাল ল এটা ল না। অস্টিন যেহেতু বলেছেন ল ইজ দ্য কমান্ড অফ সভরেন অথরিটি হুইচ ইজ ব্যাকড বাই স্যাংশন। যেহেতু ইন্টারন্যাশনাল ল এর ক্ষেত্রে কোনো সভরেন অথরিটি নাই, স্যাংশন নাই, এবং কোনো সিঙ্গেল কোনো অথরিটি নাই, আইন পাস করার মতো কোনো সিঙ্গেল অথরিটি নাই, এবং ল ইনফোর্সিং কোনো এজেন্সি নাই, সেই ক্ষেত্রে পাবলিক ইন্টারন্যাশনাল লকে কিছু কিছু আইনবিদ ল বলতে নারাজ। আবার কেউ কেউ এটাকে ল বলেছেন, যারা বলেছেন ল মানে হচ্ছে একটা প্রতিষ্ঠান পরিচালিত হওয়ার কিছু নিয়ম নীতি, তাদের মতে পাবলিক ইন্টারন্যাশনাল ল হচ্ছে ল। কিন্তু কম্পারেটিভ ল সকলের মতে কম্পারেটিভ ল কোনো ল না। তাহলে কম্পারেটিভ ল হচ্ছে একটা মেকানিজমের নাম, আর পাবলিক ইন্টারন্যাশনাল হচ্ছে আন্তর্জাতিক যে রাষ্ট্রগুলো আছে, রাষ্ট্রসমূহের মধ্যে সম্পর্ক করা, রাষ্ট্রসমূহ কিভাবে পরিচালিত হবে, কি নিয়ম নীতি মেনে চলবে, সম্পর্ক তৈরি করার যে বিধিবিধান বা মাপকাঠি, সেগুলো হচ্ছে পাবলিক ইন্টারন্যাশনাল ল। নাম্বার 2 হচ্ছে ডিফারেন্স বিটুইন কম্পারেটিভ এন্ড প্রাইভেট ইন্টারন্যাশনাল ল। প্রাইভেট ইন্টারন্যাশনাল ল বলতে কি বোঝেন? আপনারা কি প্রাইভেট ইন্টারন্যাশনাল ল পড়ছেন? এই সেমিস্টারে মনে হয় আপনাদের প্রাইভেট ইন্টারন্যাশনাল ল আছে নাকি? আমাকে কেউ একজন বলবেন প্রাইভেট? নাই স্যার, এই সেমিস্টারে নাই স্যার। ছিল স্যার, আমরা পড়ছি স্যার। আমরা অনার্সে পড়ছিলাম স্যার। আর্টসে পড়েছেন, অনার্সে প্রাইভেট ইন্টারন্যাশনাল ল আছে? অনার্সে তো প্রাইভেট প্রাইভেট ইন্টারন্যাশনাল থাকার। পাবলিক ইন্টারন্যাশনাল ল এবং প্রাইভেট ইন্টারন্যাশনাল ল। আচ্ছা আচ্ছা, এটা খুব সম্ভবত এখন এলএলএম 2 ইয়ার্সে আছে প্রাইভেট ইন্টারন্যাশনাল, এই সেমিস্টারে চলমান হয়তোবা। ওকে, তো প্রাইভেট ইন্টারন্যাশনাল লর বিষয়ে যেহেতু আপনারা প্রাইভেট ইন্টারন্যাশনাল পড়ে এসেছেন, ইকবাল আহমেদ আমাকে বলুন যে প্রাইভেট ইন্টারন্যাশনাল বলতে কি বুঝেন? Sir, public international law is composed of the laws, rules, and principles of general application that deal with the conduct of nations, states, and international organizations among themselves, as well as the relationship between nation, state, and international organization with person, whether natural or judicial. আর প্রাইভেট হচ্ছে যেমন আমি একজন প্রাইভেট পারসন, আমার আরেকটা দেশের আরেকজন লোকের সাথে আমার একটা ডিল বিজনেস, তাহলে আমাদের যে আমিও প্রাইভেট আর আমি আরেক দেশের আরেকজনের সাথে করলাম প্রাইভেটলি, প্রাইভেট আমরা করলাম, কিন্তু আমরা ভিন্ন দেশ হওয়াতে যাইয়া তখন তো মানে ইন্টারন্যাশনাল আইন আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়, আমাদের মধ্যে প্রবলেম সৃষ্টি হয়। জি, এখন ইন্টারন্যাশনাল আইন প্রযোজ্য হবে, সেই ক্ষেত্রে সেটাকে কি বলে? প্রাইভেট ইন্টারন্যাশনাল ল। প্রাইভেট ইন্টারন্যাশনাল ল তার মানে হচ্ছে রাষ্ট্রসমূহের মধ্যে সম্পর্ক তৈরি করার যে মাপকাঠি, সেটা হচ্ছে পাবলিক ইন্টারন্যাশনাল ল।
আর রাষ্ট্রের যে সাবজেক্ট আছে, কোনো ব্যক্তি যখন অন্য রাষ্ট্রের কোনো ব্যক্তির সাথে সম্পর্ক করবে, অথবা কোনো ব্যক্তি যখন অন্য রাষ্ট্রের কোনো সংস্থার সাথে অথবা অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক করবে, তার বিষয়ে সে যদি কোনো টার্মস এন্ড কন্ডিশন ভায়োলেট করে অথবা কোনো রাইটস অ্যাপ্লাই করতে চায়, সেক্ষেত্রে তাকে কোন আইন দ্বারা ডিল করা হবে। তার মানে হচ্ছে ব্যক্তি সমূহের মধ্যে সংঘাত, ইন্ডিভিজুয়াল পার্সনের মধ্যে যে সংঘাত তৈরি হয়, সেটা যে আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। দুই বা ততোধিক রাষ্ট্রের ইন্ডিভিজুয়াল পার্সনের মধ্যে সংঘাত তৈরি হলে সেটা যে আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেটাই হচ্ছে প্রাইভেট ইন্টারন্যাশনাল ল। সেক্ষেত্রে কম্পাটিবল পার্থক্য হচ্ছে কম্পাটিবল মেকানিজম, এটা ল না। তাহলে আমরা পাবলিক ইন্টারন্যাশনাল, প্রাইভেট ইন্টারন্যাশনাল এবং কম্পাটিবল পার্থক্যটা ক্লিয়ারলি বুঝতে পারলাম। আপনাদের অনেকের নাম যারা হচ্ছে 12 ব্যাচের, যারা 12 ব্যাচের ছিলেন, তাদের অনেকের নাম আমি আমার লিস্টে এন্ট্রি করা হয় নাই। 12 ব্যাচের যাদের নাম লিস্টে এন্ট্রি করা হয়েছে, গত ক্লাসে ছিলেন, তাদের নামগুলো একটু বলছি। বারো ব্যাচের ইমরান হোসেন, ইমদাদুল খন্দকার, খাদিজা বেগম, তরিকুল ইসলাম, এই চারজনের নাম এন্ট্রি আমার লিস্টে আছে। আর বাকি কারা কারা আছেন? স্যার ইমরান হোসেন আছে স্যার, গত ক্লাসে ছিলাম আপনার। ইমরান হোসেন, ইমদাদুল খন্দকার, খাদিজা বেগম, তরিকুল ইসলাম। জি স্যার আছে, তরিকুল ইসলাম আছে। বলছি জি স্যার, খাদিজা বেগম আছে। এই চারজনের নাম লিস্টে আছে। বাকি যারা আছেন তাদের নাম লিস্ট করার জন্য বলছি। স্যার মনির হোসেন স্যার। মনির হোসেন, ওকে। আমির আক্তার মিতু। আমির আক্তার মিতু। আমাদের স্যার অনেকেরই স্যার ইআরপি অ্যাক্টিভ হয় নাই, তো এই কারণে মনে হয় আমার এখানে আমি যেহেতু আপনাদের অ্যাটেন্ডেন্স নিব, সেই কারণে আমি এন্ট্রি দিয়ে নিচ্ছি। স্যার আমি রুম পড়েছি। আপনার কথা বলি নাই, আমি বলছি 12 ব্যাচের গুলো। ওকে, 12 ব্যাচের আর ও কে আচ্ছা। আছে? 12 ব্যাচে ইমরান হোসেন, ইমদাদুল খন্দকার, খাদিজা বেগম, তরিকুল ইসলাম, মনির হোসেন, সামির আক্তার মিতু। এছাড়া আর কে আছেন? এর বাইরে কি কেউ আছেন? স্যার জি, স্যার আমি আছি স্যার, এমডি রিদার স্যার। আপনার কথা বলি নাই, 12 ব্যাচের কথা বলেছি। ও নো স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, এখানে আমরা এক জায়গা দুই হয়ে গেল 12 বেশি কম হলো বেশ নাম্বার 12 টিপু সুলতান, জহির খান, মিনহাজ উদ্দিন, নবী হুসাইন, ইকবাল আহমেদ, ইকবাল আহমেদ স্যার। মোহাম্মদ ইকবাল, মমিনুল হক, আমির হুসাইন, জি আমির হুসাইন, মোতাহের হুসাইন, ইয়েস স্যার। আরব আলী, সুলতানা রাজিয়া, মোহাম্মদ হৃদয়। ইয়েস স্যার। আপনি আজকে প্রথম ক্লাস করলেন আর এর আগেও করেছিলেন? স্যার স্যার আমি ক্লাস মিস দিইনি স্যার। দেন নাই না? ওকে। জি স্যার। শফিউল আলম, কাজী ইমরান, জহিরুল ইসলাম, রাবে আক্তার, রাসেল মোল্লা, ইয়েস স্যার। নাহিমা সুলতানা, সাবরিনা, কানিজ জাহান। ইয়েস স্যার, নাহিমা সুলতানা আছি স্যার। ওকে।
নাসিরউদ্দিন, রুমা আক্তার, খালেদা আক্তার, রুমা আক্তার আছেন? খালেদা আক্তার, জাভেদ ওমর, শামীমা আক্তার, ইয়েস স্যার। সোনিয়া আক্তার, রহমান, প্রেজেন্ট স্যার। ফাতিয়ারা শারমিন, নাই রে। প্রেজেন্ট স্যার। আকাশ হোসাই, জি স্যার। স্যার কত জি জি, জান্নাতুল রুম্পা, এই জায়গা দিনে আমরা রাতে শুরু করলাম। স্যার আমি আছি। স্যার রুম্পা আছে। ঠিক আছে। জালাল উদ্দিন, স্যার সাবরিনা আছি। স্যার আমি আছি। রুম্পা আছি স্যার। রুম্পাও দিয়েছে। পারভিন ফাতেমা, ইয়েস স্যার। ইয়েস স্যার। স্যার পারভিন ফাতেমা। দিয়েছি পারভিন ফাতেমা। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার রাবে আক্তার। রাবেয়া আক্তার, খন্দকার অনিক ইসলাম ডাকা হয়নি না? দেখেছিলাম মনে হয়। খন্দকার অনিক, ঠিক আছে। স্যার সাবরিনা আক্তার। সাবরিনা দিয়েছে। যারা স্যার প্রিন্স নওশাদ স্যার। প্রিন্স নওশাদ, ওকে। আগে ক্লাস ছিলাম স্যার। আগের ক্লাসে ছিলেন প্রিন্স নওশাদ? জি স্যার। জি জি, আপনার আপনার আমার রেকর্ডে আছে আগের ক্লাসে ছিলেন। স্যার ইকবাল আহমেদ। ইকবাল আহমেদ দিয়েছি। আমার সবগুলা ক্লাস করছি স্যার আমি। তারপরে আছেন মনে হয় নতুন জয়েন করলেন দীপা গোমেজ। দীপা গোমেজ, জি স্যার আছি। স্যার আমার এখানে নেটওয়ার্কে খুব প্রবলেম। স্যার রাবে আক্তার দেওয়া হয়েছে। যাবে একটা দেয়া হয়েছে। স্যার সাবরিনা আক্তার। সাবরিনাও দেয়া হয়েছে। ওকে। স্যার ইমদাদুল খন্দকার দেয়া হয়েছে। ইমরান, ইমদাদুল, খাদিজা, তরিকুল, মনির হোসাইন, এদের নাম, এদের অ্যাটেন্ডেন্স দেয়া হয়েছে। স্যার আনিসুর রহমান, দীপা আছে স্যার। দীপা, সামির আক্তার, মিতু, এদেরটা দেয়া হয়েছে। আনিসুর রহমানও দেয়া হয়েছে। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা। আজকে শীটটা দিয়ে দিন স্যার। জি, আজকে শীটটা দিয়ে দিব। ঠিক আছে। আর আমার সাথে যাদের রিসার্চ আছে 12 ব্যাচের, তারা আমার সাথে যোগাযোগ করবে। ঠিক আছে, 12 ব্যাচের যাদের আমার সাথে রিসার্চ আছে তারা যোগাযোগ করবে। জি স্যার। আর আজকে জুডিশিয়ারি ছিল, কারা জুডিশিয়ারি পরীক্ষা দিয়েছেন? জুডিশিয়ারি কেউ দিয়েছেন আপনারা? স্যার কালকে এক্সাম, আজকে না তো। শনিবার না, আজকে কত তারিখ? 24 তারিখ না? আজকে 24 আর কালকে এক্সাম 25 তারিখে। তারিখে, আচ্ছা। আপনারা দিচ্ছেন পরীক্ষা? ঠিক আছে, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। জি স্যার, আপনি আসসালামু ভালো থাকবেন আলাইকুম। স্যার, সাবধানে জি স্যার। স্যার, আসসালামু আলাইকুম। স্যার। ওয়ালাইকুম আসসালাম।